লাল পাসপোর্ট বাতিলে ভারতের শেখ হাসিনার অবস্থান নিয়ে ধোঁয়াশা, চুক্তি বাতিল প্রত্যর্পণ নাকি বিশেষ আশ্রয় মেলেনি উত্তর। গুলশান থেকে আটক সাবেক এমপি কাজী জাফরুল্লাহ, সাবেক 3 সিএসসি শেখ হাসিনা সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা। দেশ করতে হবে ন্যায় ও ইনসাফের ভিত্তিতে, দেশ টিভিকে হোসেন জিল্লুর। স্থানীয় নির্বাচনকে দলীয় প্রতীক মুক্ত করার আহ্বান। অন্তর্বর্তী সরকারের প্রথম একনেক সভায় 1222 কোটি টাকার 4 প্রকল্প অনুমোদন, পঞ্চবার্ষিকী পরিকল্পনা স্থগিত। হাসপাতাল থেকে বাসায় খালেদা জিয়া, বিএনপি নেতাকর্মীদের আওয়ামী লীগের মতো না হওয়ার তাগিদ মির্জা ফখরুলের। চেন্নাই সিরিজের প্রথম টেস্টে ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ, ফল নয়, নিজেদের শক্তি অনুযায়ী খেলতে চায় টিম টাইগার্স। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালের, সাথে আছি আমি ফারজানা আলীরা। শেখ হাসিনার ভারতে পালিয়ে যাবার 45 দিন পেরিয়ে গেছে, তবে বর্তমানে তার স্ট্যাটাস কি এই সম্পর্কে অফিসিয়ালি ভারতের কাছে এখনো জানতে চায়নি অন্তর্বর্তী সরকার। দুদেশের বিশ্লেষকরা বলছেন, প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী ভিসা ছাড়াই লাল পাসপোর্টধারী 45 দিন পর্যন্ত বৈধভাবে ভারতে অবস্থান করতে পারে। এরপরও সাবেক আমলা বা কূটনৈতিক পরিচয়ে শেখ হাসিনাকে সর্বোচ্চ 6 মাস আশ্রয় দিতে পারবে মোদী সরকার। তবে চুক্তি বাতিল করলে ফেরত দেওয়ার আর বাধ্যবাধকতা থাকবে না। বিস্তারিত জান্নাতুল মোহনার প্রতিবেদনে। শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। 5 আগস্ট 2024 গণ অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তখন তার কাছে ছিল কূটনৈতিক লাল পাসপোর্ট। ভারতের ভিসা নীতি অনুযায়ী যেসব বাংলাদেশের কূটনৈতিক লাল পাসপোর্ট আছে তারা ভিসা ছাড়াই প্রবেশ এবং সর্বোচ্চ 45 দিন অবস্থান করতে পারবেন। ইতিমধ্যে অন্তর্বর্তী সরকার তার কূটনৈতিক পাসপোর্ট বাতিল করেছে। এতে প্রশ্ন উঠেছে, কোন স্ট্যাটাসে ভারতে অবস্থান করছেন শেখ হাসিনা, কতদিনই বা তাকে আশ্রয় দেবে মোদী সরকার। 2013 সালের ভারত বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরানোর সুযোগ থাকলেও মোদী সরকারের হাসিনা প্রীতির কারণে তৈরি হয়েছে নানা শঙ্কা। চুক্তি অনুযায়ী অন্তর্বর্তী সরকার শেখ হাসিনাকে দুষ্কৃতকারী প্রমাণ করলে ভারত চাপে পড়বে বলে মনে করেন ভারতের রাজনীতি বিশ্লেষক প্রদীপ চট্টোপাধ্যায়। তিনি একজন চিহ্নিতকারী অপরাধী, এরকম ভাবে কোন ধরনের প্রমাণ ভারত সরকারের হাতে এরকম সরকারি সিলমোহর দেওয়া কোনো যদি যোগাযোগ স্থাপন করে, তাহলে আমার মনে হয় ভারত সরকারকে অনেকটা বেশি চাপে ফেলা যাবে। তবে রাজনৈতিক প্রতিহিংসার অজুহাত দেখিয়েও ভারত শেখ হাসিনাকে রেখে দিতে পারে বলে জানান কূটনীতি বিশ্লেষক মোহাম্মদ নুরুজ্জামান। একটা রাজনৈতিক কালার দেওয়ার চেষ্টা হতে পারে এখানে। ইন্ডিয়া বলতে পারে যে হাসিনাকে বাংলাদেশে পাঠালে ফেয়ার ট্রায়াল হবে না। বাংলাদেশ ইন্ডিয়া এক্সট্রাডিশন ট্রিটির ধারা 21 উপধারা 3 এই ধারা বলে তারা পুরো চুক্তিটাই বাতিল করে দিতে পারে। তবে 45 দিন পেরিয়ে গেলেই যে শেখ হাসিনা ভারতে অবৈধ হয়ে পড়বেন তেমনটা মনে করেন না প্রদীপ। জানান, সাবেক আমলার স্ট্যাটাসেও 6 মাস আশ্রয় দিতে পারে ভারত। 45 দিন পেরিয়ে যাওয়ার পরেও আরো ধরুন 6 মাস হতে যত দিন বাকি থাকে, তারা তাদেরকে এই শেল্টারটা দেয় প্রাক্তন আমলা হিসাবে এবং যাদের সঙ্গে ভারতবর্ষের সুসম্পর্ক বজায় আছে। আর শেখ হাসিনাকে ফিরিয়ে না দিলে বাংলাদেশে ভারত বিরোধী মনোভাব বেড়ে যাওয়ার আশঙ্কা করছেন মোহাম্মদ নুরুজ্জামান। এতে দ্বিপক্ষীয় সম্পর্কেও নেতিবাচক প্রভাব পড়তে পারে। শেখ হাসিনাকে যদি বিচারের জন্য হস্তান্তর করা না হয়, এক্সট্রাডাইট করা না হয়, সেক্ষেত্রে হয়তো আমার ধারণা এটা যে ইন্ডিয়া বাংলাদেশ রিলেশনসের উপর নেতিবাচক প্রভাব ফেলবে। বাংলাদেশের আহ্বান উপেক্ষা করে শেখ হাসিনাকে ফিরিয়ে না দিলে আন্তর্জাতিক অঙ্গনে ভারতের ভাবমূর্তি ক্ষুণ্ণ বলে মনে করেন বিশ্লেষক। বাংলাদেশের কাছে ইন্ডিয়ার যতটা না প্রয়োজন, তার চেয়ে ইন্ডিয়ার কাছে বাংলাদেশের প্রয়োজনটা অনেক বেশি। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরুল্লাহকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তবে কোন মামলায় গ্রেফতার দেখানো হয়েছে তা এখনো জানানো যায়নি। বুধবার দিবাগত রাতে তাকে রাজধানীর গুলশান এলাকা থেকে গ্রেফতার করা হয়। ছাত্র জনতার আন্দোলন দমনে গণহত্যায় সম্পৃক্ত তার অভিযোগ করা বেশ কয়েকটি মামলার অন্যতম আসামি কাজী জাফরুল্লাহ। তার কোনো একটিতে গ্রেফতার দেখিয়ে আদালতে নেওয়া হতে পারে তাকে। জাফরুল্লাহ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং ফরিদপুর 5 আসনের সাবেক সংসদ সদস্য।
অবৈধ নির্বাচনের আয়োজন করায় সাবেক ৩ প্রধান নির্বাচন কমিশনার ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ১৮ জনের নাম উল্লেখ করে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে রাষ্ট্রদ্রোহ মামলা হয়েছে। পাশাপাশি ৩ বিতর্কিত নির্বাচনের সব সংসদ সদস্য সহ নির্বাচন সংশ্লিষ্ট সবাইকে শনাক্ত করে আসামি করার আবেদনও করা হয়। বুধবার মামলাটি আমলে নিয়ে পুলিশকে তদন্ত করে রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। সহকর্মী AKM নাজিমের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। 2014, 2018 ও 2024 সালে পাতানো জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন করায় সাবেক ৩ প্রধান নির্বাচন কমিশনার কাজী রাকিবউদ্দিন আহমেদ, KM নুরুল হুদা ও কাজী হাবিবুল আউয়াল এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 18 জনের বিরুদ্ধে চট্টগ্রামে মামলা হয়েছে। বুধবার দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট 6 কাজী শরীফুল হকের আদালতে মামলাটি দায়ের করেন সাবেক বিএনপি নেতা একরামুল করিম। গত 3টা নির্বাচন 2014, 2018, 2024-এর একটা ফ্রড অ্যাক্টের প্রতারণামূলক নির্বাচন ফেস করেছি। আমি বা আমাদের দেশবাসী নির্বাচনে অংশগ্রহণ করতে পারে নাই। আমি মনে করেছি এটি সংবিধান যারা রক্ষণ করার কথা তারা সংবিধান ভঙ্গ করেছে, ভঙ্গ করে রাষ্ট্রদ্রোহী মামলা অপরাধ করেছে। বাদীর আইনজীবী কফিল উদ্দিন বলেন, গেল 3 নির্বাচনে সাধারণ মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি, এতে জনগণের ভোটাধিকার হরণ করা হয়েছে। সংবিধানের খেলাপ করেছেন কমিশনার সহ প্রশাসনের কর্মকর্তারা। এসব কারণে তাদের বিরুদ্ধে আনা হয়েছে রাষ্ট্রদ্রোহিতা ও প্রতারণার অভিযোগ। সংবিধানে লেখা আছে, যদি কোনো ব্যক্তি তার কোনো কর্মকাণ্ডের দ্বারা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের প্রতি জনগণের আস্থা নষ্ট করে তাহলে রাষ্ট্রদ্রোহিতার অপরাধে অপরাধী হবে। তারা 3টা নির্বাচন করেছে বাংলাদেশের জনগণকে বাইরে রেখে এবং কতগুলো ভুয়ো ব্যক্তিকে এমপি হিসাবে ডিক্লেয়ার করেছে। আমরা বলেছি এটা রাষ্ট্রদ্রোহিতার অপরাধ ওনারা করেছেন এবং যারা এসব এই নির্বাচিত বলে দাবি করেছেন তারা করেছেন। এবং তারা আরও একটা কাজ করেছে, নির্বাচিত না হয়েও এমপি হিসাবে পরিচয় দিয়ে ফলস পার্সোনেশন করেছে। আদালত মামলার আবেদন গ্রহণ করে পুলিশকে তদন্তের নির্দেশ দিয়েছেন। নিউজ ডেস্ক, দেশ টিভি। ১,২২২ কোটি ১৪ লাখ টাকা ব্যয়ে 4টি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। একনেক চেয়ারপারসন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে তার কার্যালয়ে বসে অন্তর্বর্তী সরকারের প্রথম একনেক সভা। বুধবার বৈঠক শেষে NEC সম্মেলন কক্ষে এসব তথ্য জানান পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ। জানান, পঞ্চবার্ষিক পরিকল্পনা স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে সরকার। শাবিমা আক্তারের প্রতিবেদন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও একনেক চেয়ারপারসন ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে তার কার্যালয়ে বসে অন্তর্বর্তী সরকারের প্রথম একনেক সভা। রীতি অনুযায়ী সবসময় একনেক সভা পরিকল্পনা কমিশনের NEC সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হলেও এবার তা পরিবর্তিত হয়েছে। প্রথমবারের মতো তেজগাঁয়ে প্রধান উপদেষ্টা কার্যালয়ে একনেকের বৈঠক হলো। বৈঠক শেষে বিকেলে শেরেবাংলা নগরের NEC সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে আসেন পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ। জানান, 4 প্রকল্পের অনুমোদন করেছে অন্তর্বর্তী সরকার। বাস্তবায়নের মোট ব্যয় ও অর্থের উৎস তুলে ধরেন তিনি। আজকের একটা প্রকল্প হলো বাখরাবাদ মেঘনাঘাট হরিপুর গ্যাস সঞ্চালন পাইপলাইন নির্মাণ শীর্ষক প্রকল্প। এটা হলো একটা সংশোধিত প্রকল্প। এটা একটা পাইপলাইন তৈরি করা হবে, গ্যাস পাইপলাইন তৈরি করা হবে। খুব সম্ভব মুন্সিগঞ্জ বা এই এলাকা কয়েকটা জেলা মিলে। পঞ্চবার্ষিকী পরিকল্পনা আপাতত স্থগিত থাকবে জানিয়ে উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেন, বিগত সরকার কখনোই পরিকল্পনা অনুযায়ী বাজেট প্রণয়ন করেননি। কয়েক বিলিয়ন, অনেক বিলিয়ন ডলার যে পড়ে আছে এগুলোকে কাজে লাগাবো এবং ভালো কাজে লাগাবো। আমরা বৈদেশিক সাহায্য পুষ্ট প্রকল্পগুলোকে ত্বরান্বিত করতে চাচ্ছি, যাতে করে এই বৈদেশিক সাহায্যের একটা বিরাট পাইপলাইন এটা পড়ে আছে, ওইগুলো ব্যবহার হচ্ছে না। এখন হয়তো কেন ব্যবহার হচ্ছে না, কিছুতে হতে পারে তাদের শর্ত আর আমাদের যেভাবে আমরা যাচাই বাছাই করি তাতে মেলে না। কিন্তু আরও বড় কারণ হলো হয়তো অনেক বৈদেশিক সাহায্যপুষ্ট প্রকল্প এগুলো মনিটরিং জোরদার করা হয়, তারাও মনিটরিং করে। কাজেই এখানে খুব বেশি হয়তো
অনৈতিক কোনো কাজ করার সুযোগ কম থাকে বলেই বোধহয় ঠিকাদারের পেছনে অত আগ্রহী হয় না বলে পড়ে আছে। নতুন করে রাজনৈতিক সরকার এলে তারা নতুন করে পরিকল্পনা করবেন বলেও জানান পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা। শামিমা আক্তার, দেশ টিভি, ঢাকা। সমান্তরালভাবে দেশের ভঙ্গুর রাজনীতি ও অর্থনীতি ঠিক করতে হবে সুনির্দিষ্ট পদক্ষেপের মাধ্যমে। প্রাতিষ্ঠানিক দুর্বলতাগুলো দ্রুতই দূর করতে হবে। এমন রাজনৈতিক এবং অর্থনৈতিক টালমাটাল সময় দিতে হবে দেশের সকল শ্রেণী পেশার মানুষকে আস্থার বার্তা। দেশ টিভির মুখোমুখি হয়ে বরেণ্য অর্থনীতিবিদ হোসেন জিল্লুর রহমান জানিয়েছেন তার ভাবনা। বিস্তারিত ইফতেখার রেজার রিপোর্টে। দেশের তৃণমূল পর্যায়ের বিশেষ করে শ্রমিক কৃষক উদ্যোক্তাদের কথা শুনতে হবে বলে মনে করেন অর্থনীতিবিদ হোসেন জিল্লুর রহমান। সেই সাথে দুর্নীতির পাশাপাশি আর্থিক প্রতিষ্ঠান সহ রাষ্ট্রের সব প্রতিষ্ঠানে বন্ধ করতে হবে হয়রানি, এমন মত এই অর্থনীতিবিদের। দেশ টিভির সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন। হয়রানি একটা হচ্ছে দুর্নীতি, আর একটা হয়রানি। আজকে নাই কালকে আসেন, 3 দিন পরে দেখা যাবে আমার এই এটা দরকার, অন্য কাগজ কই, যে কাগজ দরকার নাই সেটা চাওয়া হচ্ছে। একটু সময় ক্ষেপণ, এই কার্যকর করার যে বিষয়টা সেটা খুব গুরুত্বপূর্ণ। আগামীতে বড় প্রকল্প নেওয়ার ক্ষেত্রে আরেকটু সচেতনভাবে ভাবার পরামর্শ এই অর্থনীতিবিদের। তার সাথে দেশের রাজনৈতিক সংস্কৃতি পুনর্গঠনে রাজনৈতিক অংশীজন সহ রাজনীতি মনস্ক মানুষদের সাথে আলোচনারও তাগিদ দেন তিনি। গণতান্ত্রিক ধারার এগোবার জন্য যারা অংশীজন, রাজনৈতিক দল আছে, সাধারণ মানুষের আকাঙ্ক্ষার বিষয় আছে, এবং শুধু রাজনৈতিক দল নয়, রাজনৈতিক মনস্ক বিভিন্ন জনগোষ্ঠী আছে, তাদের সাথে আলোচনার কাজটাও কিন্তু সংস্কারের বাস্তবায়নের অন্যতম একটা অংশ হতে হবে। নির্বাচনের প্রস্তুতি ও সংঘাত এড়ানোর বিষয়ে হোসেন জিল্লুর রহমান স্থানীয় পর্যায়ের নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহার না করার পক্ষে মত দেন। এখন থেকে বাংলাদেশে স্থানীয় সরকার নির্বাচনগুলো দলীয় মার্কায় হবে না। এই দলীয় মার্কার হওয়ার ফলে স্থানীয় সরকার ব্যবস্থা পুরো একটা সমস্যার মধ্যে নিপতিত হয়েছে। এটা কিন্তু আগামীকালই যদি অন্তর্বর্তীকালীন সরকার এটা ঘোষণা দেন, নির্বাচন এই মুহূর্তে করতে হবে তা নয়, বাট ভবিষ্যতে যে স্থানীয় সরকার নির্বাচন দলীয় মার্কায় হবে না, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পদক্ষেপ হতে পারে। আগামীর বাংলাদেশ ন্যায় ও ইনসাফকে কেন্দ্র করে গড়ে তুলে সব শ্রেণী পেশার মানুষকে বৈষম্যর হাত থেকে মুক্ত করার আহ্বান জানান হোসেন জিল্লুর রহমান। আমি বলছি এখানে একটা বাংলাদেশ চাই যেখানে একটি শব্দ সবার সামনে প্রতিষ্ঠিত হবে, সেটা হচ্ছে ন্যায়, ইনসাফ। নানাভাবে আমরা শব্দটা ব্যবহার করি, এই শব্দটাকে আমাদের অন্তর্বর্তী সরকারের পাশাপাশি রাজনৈতিক দলগুলোরও আগামী রাজনীতির ভাবনা জনগণের সামনে পরিষ্কার করা প্রয়োজন বলেও মনে করেন বরেণ্য এই অর্থনীতিবিদ। ইফতেখার রেজা, দেশ টিভি, ঢাকা। এই মুহূর্তে বিদেশে চিকিৎসা নেয়ার মতো অবস্থানে নেই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। শারীরিক অবস্থা উন্নতি হলে বিদেশে নেয়ার বিষয়ে সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর AZM জাহিদ হোসেন। বুধবার সন্ধ্যায় বেগম জিয়ার গুলশানের বাসভবন ফিরোজায় সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা বলেন তিনি। হার্ট, লিভার, কিডনি সহ নানান রোগে ভুগছেন বিএনপি চেয়ারপারসন জানিয়ে তিনি বলেন দীর্ঘ ভ্রমণে তার স্বাস্থ্য ঝুঁকি রয়েছে। এ সময় তিনি আরও বলেন কারোর প্রতি প্রতিহিংসা না দেখাতে আহ্বান জানিয়েছেন বেগম জিয়া। সংক্ষুব্ধ ব্যক্তিদের প্রতি আইনি পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দিয়েছেন বিএনপির চেয়ারপারসন বলেও জানান ডক্টর জাহিদ। এর আগে রাজধানীর রেভার কেয়ার হাসপাতালে 6 দিন চিকিৎসা শেষে ফিরোজায় ফেরেন বেগম খালেদা জিয়া। আমাদের মেডিকেল প্রস্তুতি যেটা দরকার, আমাদের মেডিকেল প্রস্তুতি পুরো কমপ্লিট। আমরা কোন হসপিটালে নিব, কি নিব, আমরা আমেরিকা এবং ইউকেতে 2টি হসপিটালে আমরা সব কিছু আমরা কনসালটেন্ট থেকে শুরু করে সব কিছু আমরা ফাইনাল করে রেখেছি। আমরা কিভাবে নিব সেটাও আমরা ঠিক করে রেখেছি। আইনগত যে জটিলতা আছে সেটা বর্তমান সরকারের যারা আইনের সাথে সম্পৃক্ত তাদের সাথেও আমরা কথা বলেছি। কাজে এইটা হচ্ছে এখনকার জাস্ট ওনার শারীরিক সুস্থতা আর ওনাকে নিয়ে যাওয়া, এটার উপরেই এটা নির্ভর করছে।
আওয়ামী লীগের মতো না হয়ে দেশের মানুষের ভালোবাসার পাত্র হিসেবে গড়ে উঠতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আসছে পূজায় হিন্দু সম্প্রদায়কে নিয়ে কোনো অঘটন যাতে না ঘটে সেদিকে সজাগ থাকার আহ্বানও জানান তিনি। এদিকে স্বৈরাচারের পতন কেবল 2-1 দিনের নয়, বরং দীর্ঘ লড়াই সংগ্রামের ফসল বলেও আবারও দাবি করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। সাইফুল রিপনের প্রতিবেদন। বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে রক্তে ভেজা গণ অভ্যুত্থান গণ আকাঙ্ক্ষার বাংলাদেশ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। মনে রাখতে হবে আরো দীর্ঘ পথ আমাদেরকে পাড়ি দিতে হবে। অন্তর্বর্তী সরকারের ভেতর অস্থিতিশীলতা ও সমন্বয়হীনতা দেখা যাচ্ছে উল্লেখ করে বক্তারা বলেন, উপদেষ্টাদের আরো দায়িত্বশীল হতে হবে। অন্তর্বর্তী সরকারের থেকে তার বাতাবরণে থেকে রাষ্ট্রীয় প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো বাতাবরণ, কোনো সুযোগ সুবিধা নিয়ে রাজনৈতিক দল বা প্ল্যাটফর্ম করবার কোনো সুযোগ নেই। নাই কেন? কারণ অন্তর্বর্তী সরকারকে ভবিষ্যতে তাদের অধীনে একটা বিশ্বাসযোগ্য জাতীয় নির্বাচন তাদেরকে নিশ্চিত করতে হবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, ছাত্র জনতার ব্যানারে যে লড়াই হয়েছে তাতে সব শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণ ছিল, তাই সবার অবদানকেই স্বীকৃতি দিতে হবে। এই লড়াইয়ে যারা জীবন দিলেন তাদের পাশাপাশি যারা গত 15-16 বছর ধরে গুম হয়েছে, খুন হয়েছে, লক্ষ লক্ষ মানুষ মামলার শিকার হয়েছে, গায়েবী মামলার শিকার হয়েছে, নানাভাবে নিগৃহীত হয়েছে, নানাভাবে অত্যাচারিত হয়েছে, এরা সবাই এই আন্দোলনেরই অংশ। এদিকে সম্প্রীতি ও গণতন্ত্র রক্ষায় পতিত ফ্যাসিস্ট সরকার ও তার দোসরদের বিচারের দাবিতে ঠাকুরগাঁওয়ের হরিপুরে আয়োজিত সমাবেশে অংশ নেন বিএনপি মহাসচিব। দলীয় নেতাকর্মীদের জনগণের প্রিয় হয়ে ওঠার আহ্বান জানিয়ে তিনি বলেন, সংখ্যালঘু সম্প্রদায় দেশের আমানত। আওয়ামী লীগের মতো শুরু করি তাহলে কি আমরা টিকতে পারবো? আপনারা নিজেদেরকে মানুষের কাছে প্রিয় বানান, ভালোবাসার পাত্র করে তৈরি করেন, কারো উপর অন্যায় অত্যাচার নির্যাতন করবেন না। আমানতকে আমাদের রক্ষা করতে হবে। তাদের পূজা আসছে, সেই পূজা যেন শান্তিশৃঙ্খলা রক্ষা হয়, কোথাও যেন কোনো অঘটন না ঘটে। অন্যায় অপকর্মের জন্যই আওয়ামী লীগ নেতাদের দেশ ছেড়ে পালাতে হয়েছে বলে দাবি করেন মির্জা ফখরুল। বলেন, দেশের ওপর ভারত কোনো অবিচার করলে তার প্রতিবাদ করবে বিএনপি। আপনাকে ভারতে পালাতে হয়েছে কেন? আপনি এই দেশের মানুষের বিরুদ্ধে, বাংলাদেশের বিরুদ্ধে আপনি কাজ করছেন। আমাদের লোকজনকে গুলি করে মেরে দেয় সীমান্তে। আমরা ভালোভাবে থাকতে চাই, তাদের সঙ্গে সৎ প্রতিবেশী হিসাবে থাকতে চাই, কিন্তু আমাদের উপরে যদি কোনো অন্যায় অত্যাচার হয় তার প্রতিবাদ আমরা জানাবো। জনগণের পছন্দের প্রতিনিধি নির্বাচনে সুষ্ঠু ভোট আয়োজনে অন্তর্বর্তী সরকারকে প্রয়োজনীয় সময় দিতে হবে বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। বন্যা ও কয়েকদিনের টানা বৃষ্টিতে লক্ষ্মীপুর, নোয়াখালী, বাগেরহাটে ব্যাপক ক্ষতি হয়েছে সবজির ক্ষেত সহ বিভিন্ন ফসলের। সেই সঙ্গে পানির তোড়ে ঘেরের মাছ ভেসে যাওয়ায় দিশেহারা খামারিরা। ক্ষতি কাটিয়ে ঘুরে দাঁড়াতে কৃষক চান সরকারি প্রণোদনা। সহকর্মীদের তথ্য চিত্রের ডেস্ক রিপোর্ট। স্মরণকালের ভয়াবহ বন্যার পানি নামার সাথে সাথে ফুটে উঠেছে ক্ষতচিহ্ন। লক্ষ্মীপুরে পানিতে তলিয়ে সবজির ক্ষেত নষ্ট হয়ে এখন শুধু চোখে পড়ে ফাঁকা মাচাং। সেই সঙ্গে নষ্ট হয়েছে আউশ ও আমন ধানের বীজতলা। জেলায় ফসলের ক্ষয়ক্ষতির পরিমাণ 227 কোটি টাকা। এমন পরিস্থিতিতে এখনো কোনো সহায়তা না পাওয়ার অভিযোগ কৃষকদের। বেগুন, লাউ মনে করেন, আবার জ্বালা, আবার আশধান, আমাদের পড়ায় মনে করেন 2 লাখ, কারোর 2.5 লাখ, কারোর 2 লাখ, এই মিলে মনে করেন সবাই ক্ষয়ক্ষতি হয়েছে। আশধান নষ্ট হয়েছে, বড়ই ক্ষেত শেষ, তারপরে শসা, এগুলা মানে কৃষি কামের কিছুই নাই এখন আর। মিষ্টি কুমড়া, কদু, আইডান, হলদান, সব বড়ি সব নষ্ট হয়ে গেছে। নোয়াখালীর 8টি উপজেলায় 38,000 হেক্টর ফসলি জমি নষ্ট হয়েছে পানিতে তলিয়ে। ক্ষতির তালিকায় সবার ওপরে আমন ধান। এতে চরম বিপাকে পড়েছে চাষিরা। বাগেরহাট জেলায় লাউ, মিষ্টি কুমড়া, চাল কুমড়া, কুশি, করল্লা, শসা, বেগুন গাছের গোড়া পচে গেছে পানিতে। ক্ষতিগ্রস্ত হয়েছে 32 হেক্টর পানের বরজ ও 216 হেক্টর সবজি ক্ষেত।
এ ক্ষতি কাটিয়ে ওঠার কোনো উপায় দেখছেন না চাষিরা। প্রায় সবই পানিতে প্লাবিত হয়ে গেছিল এবং অধিকাংশ খামারি নষ্ট হয়ে গেছে। বাগেরহাট জেলারও বাইরে এই সবজি যায়, কিন্তু মানে বৃষ্টির কারণে ডুবে যে ফসলাদির ব্যাপক ক্ষতি, গাছ মরে গেছে। এদিকে নড়াইল সদরের মির্জাপুর, বিছালী পৌরসভার বাহিরডাঙ্গা, কালিয়া, লোহাগড়ার নিম্নাঞ্চল এলাকা পানিতে তলিয়ে গেছে। ভেসে গেছে 2400 পুকুর ও 1547টি ঘের। টাকার অঙ্কে এ ক্ষতির পরিমাণ 70 কোটি টাকা। এতে অনেকটা দিশেহারা ব্যবসায়ীরা। হাইব্রিড জাতীয় মাছের চাষ করতাম, তা আমার হিসাব অনুযায়ী আমি পর্যন্ত যা খরচা করছি তারপরে দিয়ে মাছটা সবকিছু দিয়ে আমার একটা ধারণা যে 40 লাখ প্লাস টাকার আমার ক্ষয়ক্ষতি হয়েছে। 2 একর গ্যাস ছিল, আমার সব মাছ টানা বৃষ্টিতে একভাবে বাইশে চলে গেছে, তাতে আমি মেলা ক্ষতিগ্রস্ত, একটা মাছও নাই। ক্ষতিগ্রস্তদের একটা নিরূপণ করেছি আমরা ঊর্ধ্বতন আমাদের কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছি, দিয়ে ওখান থেকে আমরা এই বিষয়ে কোনো ধরনের অনুদান বা সহযোগিতা পাওয়া যায় আমরা চাষিদেরকে সহযোগিতা করব। এমন সংকট থেকে ঘুরে দাঁড়ানোই এখন বড় চ্যালেঞ্জ এসব খেটে খাওয়া মানুষের। নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ সকাল। ব্রাহ্মণবাড়িয়ায় ঝুঁকি নিয়ে অবৈধভাবে ব্যবহার হচ্ছে ভূগর্ভ থেকে উদ্গীরিত প্রাকৃতিক গ্যাস। কূপ খননের সময় লিকেজ হওয়া গ্যাস ড্রামে সংরক্ষণ শেষে প্লাস্টিক পাইপের মাধ্যমে সরবরাহ হচ্ছে বাসাবাড়ি এবং কারখানায়। এমন অনিরাপদ এবং অবৈধ সংযোগ দিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছেন প্রভাবশালী একটি চক্র। এদিকে যে কোনো সময় এসব সংযোগ থেকে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। সহকর্মী মেহেদী নূর পরশের রিপোর্ট, জানাচ্ছেন আপন অপু। তিতাস নদীতে মাকড়সার জালের মতো ছেয়ে আছে প্লাস্টিক পাইপ। সড়কের পাশে গাছের ডালে ঝুলে এসব পাইপ চলে গেছে মানুষের বাসাবাড়ি সহ ছোট ছোট কারখানায়ও। আর এসব পাইপে করে চলছে নদী থেকে উদ্গীরণ হওয়া গ্যাসের ঝুঁকিপূর্ণ সরবরাহ। এমন দৃশ্য ব্রাহ্মণবাড়িয়া সদরের মজলিশপুর ইউনিয়নের। মূলত তিতাস গ্যাস ফিল্ডের 3 নম্বর কূপ খননের সময় লিকেজ থেকে গ্যাস মাটির উপরের স্তরে চলে আসে। এতে বাকাইল, ছোট বাকাইল, মধ্যমপুর ও শ্যামপুর সহ আশপাশের এলাকায় মাটি থেকে নলকূপ, নদীর পাড় ও বাড়ির আঙিনা দিয়ে গ্যাস উদ্গীরণ হতে থাকে। সেই গ্যাসই ড্রামে সংরক্ষণ করে সরবরাহ করছে প্রভাবশালী চক্র। বাসাবাড়িতে সংযোগ প্রতি আদায় করা হচ্ছে 500 থেকে 700 টাকা, আর কারখানা থেকে 1000 টাকা। নদী থেকে, ফসলি জমি থেকে, উঠান থেকে গ্যাস উত্তোলন করা হচ্ছে অবৈধভাবে। পাইপ দিয়ে তারা অরক্ষিতভাবে গ্যাসটা বাসা বাড়িতে তারা দিয়েছে। গ্যাস আছে, আমরা 500-600 টাকা করে দিতেছি আর আমরা ব্যবহার করতেছি। এই যে গ্যাস ফিল্ডের সাথেই আছে, হ্যাঁ, এরকম তদারকি বা তদবির করে কোনো ইয়ে নেই। বিষয়টি পর্যবেক্ষণে রাখা হয়েছে জানিয়ে বিজিএফসিএল কর্মকর্তারা জানান, গেল 1.5 দশকে উদ্গীরণ হওয়া গ্যাসের চাপ কমায় ঝুঁকির পরিমাণ কমে এসেছে। উদ্গীরিত গ্যাস নিরাপদ ব্যবহারের আওতায় এনে রাজস্ব আয় বাড়ানোর কথা জানান সচেতন মহল। 15 বছর ধরে বিপুল পরিমাণ গ্যাস উদ্গীরণ ঘটছে। এই গ্যাসটিকে যদি তারা সংরক্ষণের মাধ্যমে বা বিশেষ প্রক্রিয়ায় জাতীয় গ্রিডে দিতে পারত, তাহলে রাজস্ব বাড়ত। অবৈধভাবে গ্যাসের ব্যবহার বন্ধে দ্রুত অভিযান চালিয়ে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট। অভিযোগ আমরা একটা পেয়েছি, ইতিমধ্যে আমাদের নবাগত জেলা প্রশাসক তার সাথে আলোচনা হয়েছে। আমরা খুব শিগগিরই আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোবাইল কোর্ট পরিচালনা করবে এবং আমরা আশা করছি মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে এই ক্ষেত্রে যারা দায়ী ব্যক্তি তাদেরকে আমরা আইনের মুখোমুখি করতে পারবো। উদ্গীরণ বন্ধে ব্যর্থ হয়ে 2008 সালে কূপটি পরিত্যক্ত ঘোষণা করে বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি। আর সে সময় থেকে একটি সিন্ডিকেট উদ্গীরণ হওয়া গ্যাস অনিরাপদ উপায়ে ঝুঁকিপূর্ণভাবে সরবরাহ করে আসছে। নিউজ ডেস্ক, দেশ টিভি। জাদুকাটা নদীর ওপর সেতু নির্মাণ কাজের মেয়াদ 2.5 বছর হলেও 6 বছরেও শেষ হয়নি কাজ। অথচ দৃষ্টিনন্দন এই সেতুটি চালু হলে উন্মোচিত হবে পর্যটন শিল্পের নতুন দ্বার। মেহেদী হাসানের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। 6 বছরেও শেষ হয়নি শাহ আরিফিন অদ্বৈত মহাপ্রভু মৈত্রী সেতুর নির্মাণ কাজ। সুনামগঞ্জের জাদুকাটা নদীর ওপর এ সেতুর নির্মাণ কাজের দায়িত্বে ঠিকাদারি প্রতিষ্ঠান তমা কনস্ট্রাকশন। 750 মিটার দৈর্ঘ্যের সেতুটি নির্মাণে ব্যয় ধরা হয়েছে 85 কোটি 86 লাখ টাকা।
সেতুর 15টি পিলার ও 15টি গার্ডারের মধ্যে নির্মাণ করা হয়েছে 53টি। দুটি স্প্যান না বসানোর কারণে এখনো আটকে আছে সেতুর কাজ। 2.5 বছরে কাজ শেষ হওয়ার কথা থাকলেও তা এখনো নির্মাণাধীন। সেতুটি নির্মাণ হলে মেঘালয় পাহাড়, জাদুকাটা নদী ও বারেক টিলার অপরূপ সৌন্দর্য ছাড়াও সীমান্ত এলাকা, লাওয়েরগড়, শাহ আরেফিনের আস্তানা, শিমুল বাগান, বড়ছড়া, চারাগাঁও, টাঙ্গুয়ার হাওর পর্যটকরা খুব সহজে উপভোগ করতে পারবে। এছাড়া তাহিরপুর, ধর্মপাশা, বিশ্বম্ভরপুর ও মধ্যনগর উপজেলার সঙ্গে সড়ক পথে রাজধানীর সঙ্গে যোগাযোগ ব্যবস্থা সহজ হবে। ব্রিজের জন্য আমরা যাওয়া আসা খুব কষ্ট। আজকে 5 থেকে 6 বছর চলে গেছে, ব্রিজের কাজ হইতেছে না। এই এলাকার মানুষ মানে ব্যবসা ক্ষেত্রে অনেক লাভ হইতো, অনেক সুবিধা হইতো। সুনামগঞ্জের সীমান্ত অঞ্চলে যাতায়াতটি সহজ হবে এবং অর্থনৈতিক এবং পর্যটন কর্মকাণ্ডে প্রাণ সঞ্চার হবে, বিকশিত হবে বলে আমরা মনে করি। ঠিকাদারি প্রতিষ্ঠান জানায় বারবার বন্যা আর প্রাকৃতিক দুর্যোগের কারণে বিলম্ব হচ্ছে নির্মাণ কাজ, তবে আগামী বছর জুনের মধ্যেই শেষ হবে কাজ। এই বছরও আমাদের বন্যায় 2টা স্টেজিং আর একটা বুল গেট ধাক্কা মারছিল, 6000 সিফটি বালি ভরাট সহ। এইসব কারণে আমাদের কাজ বিলম্বিত হইতেছে। তো আশা করি আমরা আগামী সিজনে জনগণের স্বার্থে কাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ করতে ঠিকাদারি প্রতিষ্ঠানকে চিঠি দেওয়া হয়েছে বলছেন এলজিইডির এই কর্মকর্তা। এসব ঠিকাদারের কিছু নেগলিজেন্সি আছে, যার কারণে কাজটা বাস্তবায়নে কিছুটা বিলম্বিত হচ্ছে। তবে আমরা আশা করছি আগামী 8 থেকে 9 মাসের মধ্যে এই কাজটা শেষ হয়ে যাবে বলে আমরা আশাবাদ করছি আর কি। সেতুটি দৃশ্যমান হলে মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগে পর্যটকদের আগমন বাড়বে, উন্মোচিত হবে পর্যটন শিল্পের নতুন দ্বার। নিউজ ডেস্ক, দেশ টিভি। এ ছিল এখনকার সংবাদ সকাল। পরে বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ লিখে সার্চ করুন। ধন্যবাদ।